অনেক মানুষের একটা আশা থাকবে যে ধরেন আমি আসি বা আমাদের সাথে যারা খেলছে, ধরেন আপনি সাকিবের কথা বলেন, আপনি মাশরাফির কথা বলেন, আপনি মুশফিকের কথা বলেন, আপনি মাহমুদুল্লাহর কথা বলেন, বাংলাদেশের ক্রিকেটের যে সবচেয়ে বড় সমস্যা ওটা নিয়ে কেউ কথা বলে। আমরা মনে মনে সবাই জানি, আপনিও জানেন আমিও জানি, আমি হ্যান্ডশেক করতে রাজি না। কারণ আমার ক্রিকেট বোর্ডে আসতে হবে, বড় পথে এটা নিতেই হবে, এরকম কোনো লোভও নেই। বিশ্বাস করেন আমি এক ফোটাও পারি না যে কে প্রেসিডেন্ট হচ্ছে, কে প্রেসিডেন্ট হয়েছে, কে আগামীতে প্রেসিডেন্ট হবে। নিশ্চয়ই কোনো না কোনো সময় এমন কেউ আসবে এই দেশে হু উইল ফিল হোয়াট ইজ রাইট ফর ক্রিকেট। ওয়াই শুড আই বদার যে আমার সাপোর্ট দরকার কি আছে না। যে বোর্ডের আমি স্বপ্ন দেখছি, এগেন রিয়েলিস্টিকলি অলমোস্ট ইম্পসিবল, বাট ইফ দের ইজ এন এভিল শয়তান ওখানে যদি 4-5 জন থাকে, হ্যাঁ, আ ব্যাড অ্যাপল, এক্স্যাক্টলি, হ্যাঁ, দেন ইটস আ প্রবলেম। সবাই চেনে ক্রিকেটে, বাট দ্য প্রবলেম ইজ নোবডি হ্যাজ দ্য গাটস টু সে। মিডিয়াও জানে। আমার কাছে মনে হয় আমরা 100% রাইট ছিলাম। জাস্ট নামের ওয়াস্তে এসে কোনো লাভ নেই ভাই। এই ব্যবসা দিয়ে আমি বিল্ডিং কিনতে পারবো না ভাই, না এই ব্যবসা দিয়ে আমি একটা বিএমডব্লিউ গাড়ি কিনতে পারবো। এটা হলো আমার একটা শখের ব্যবসা। রাজনীতি নিয়ে আলোচনাটা করতে, রাজনীতিতে জয়েন করতেছেন। তামিম ইকবালের সঙ্গে ইন্টারভিউর প্রথম পার্টটা তাহলে শেষ। তামিম তার স্বাস্থ্যের ব্যাপার আমরা যেটা জানি যে মাস দুয়েক আগে যে ঘটনাটা ঘটে গেছে সেইটা সম্পর্কে খুব বিস্তারিত তামিমের মুখ থেকে শুনলাম, যেটা আসলে তামিম নিজেও কখনো বলেননি। খুব ইমোশনালও আসলে হয়ে গেছেন, এটা আমাদের সবার জন্যই খুব একটা ইমোশনাল জানি। এখন আসবো সিরিয়াস পার্টে, মানে ক্রিকেটে। আগেরটা খুবই সিরিয়াস, জীবনের চেয়ে সিরিয়াস তো আর কিছু হতে পারে না, কিন্তু ক্রিকেটটাও কম সিরিয়াস না, রাজনীতি মনে হয় আরেকটু বেশি সিরিয়াস। তামিম ইকবাল, আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে আমরা আপনাকে ক্রিকেট বোর্ডে দেখছি, দেখবো, আসছেন, চলে এসেছেন, এখন না আসলেও সামনে আসবেন, এরকম অনেকগুলো অধ্যায় পার হয়ে এসেছি। অল অফ এ সাডেন আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হলো, ফারুক আহমেদ নেই। এইখানেও আসলে তামিম ইকবালের নামটা খুব একটা উচ্চারিত হতে পারেনি, এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল আমাদের আরেকজন ফর্মার ক্যাপ্টেন, দায়িত্বটা তিনি নিয়েছেন। ফারুকের পুরো ইনসিডেন্টটাতে আপনি কি একটু সারপ্রাইজড কিনা, মানে পুরোটা আসলে কি হয়েছে? সারপ্রাইজ দেখেন, আমার কাছে মনে হয় যে বেশ আলোচনা হচ্ছিল অনেক কিছু নিয়ে। আবারও আমি সবসময় একটা জিনিস বলি যে কতটুকু সত্যতা না এটা আমরা কেউ বলতে পারবো না আনটিল আনলেস দ্য ফাইনাল রিপোর্ট কামস ইন। বাট জিনিসটা আর একটু সুন্দরভাবে যদি শেষ হইতো আমার কাছে মনে হয় জিনিসটা ভালো হইতো। সরানো তো সবাইকেই যায়, যদি উনি কোনো কিছু ভুল করে থাকেন বা উনি ওনার দায়িত্বটা উনি যদি আপ টু দ্য মার্ক না রেখে থাকেন তাহলে অবশ্যই চেঞ্জ করা যায়। বাট আমার কাছে মনে হয় জিনিসটাকে আর একটু ভালোভাবে করা সম্ভব হতো। একটা জিনিস পারসেপশন তৈরি হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টাকা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়েছে এবং সেই সূত্র ধরে যে সেই টাকাটা নিয়ে কিছু ঘাপলা হয়েছে, নয়ছয় হয়েছে, সেটাই ফারুক ভাইয়ের মূল দোষ বা দায়, একটা পারসেপশনের জায়গায় তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তিনি মিডিয়ার সামনে কথা বলার সময় বলেছেন যে এটা কোনো দুর্নীতির কারণে এটা ফারুক ভাইকে আসলে সরানো হয়নি, বরং তিনি যেই কথাটা বলেছেন যে বিপিএল এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স, একটা বোর্ড প্রেসিডেন্টকে সরানোর জন্য কি এটা যথেষ্ট? দেখেন, আমার কাছে জন্য খুবই ডিফিকাল্ট বলা যে এটার সাথে কি কি জিনিস জড়িত ছিল। যেটা আপনি বললেন যে বিপিএল এর একটা রিজন হইতে পারে, ন্যাশনাল টিমের একটা হইতে পারে। সো ইন মাই পজিশন এই মুহূর্তে এই জায়গায় বসে একটা কমেন্ট করা ফর অর এগেনস্ট, আই ডোন্ট থিঙ্ক ইটস ফেয়ার। আমার কাছে যে জিনিসটা ওভারঅল যে জিনিসটা মনে হয়েছে, আমি অবশ্যই এটার সাথে মনে করি যে ফারুক ভাই আরও বেটার করতে পারতেন। কিছু কিছু জায়গায় উনি যে ডিসিশনগুলো নিয়েছেন ওই ডিসিশনগুলো উনি আরও বেটার ডিসিশন নিতে পারতেন, উইদাউট আ ডাউট, এটা আমি ফিল করি। সাথে এটাও মনে হয় যে যেভাবে এক্সিটটা হয়েছে এক্সিটটাও আর একটু বেটারভাবে হইতে পারত। এখন ইনসাইড কি হয়েছে, কি ট্রানজ্যাকশন হয়েছে, কি হয় নাই, কি বিপিএল এর কি হয়েছে, এই জিনিসটা আনটিল আনলেস ইফ আই ডোন্ট নো দ্য হোল স্টোরি আই ডোন্ট থিঙ্ক আই শুড মেক আ কমেন্ট অন দিস। কিন্তু আমি হোল স্টোরিটা জানতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে ঢুকতে হবে, মানে ওইখান থেকে যতটা জানা যায় বাইরে থেকে তো ততটা জানা সম্ভব নয়। অনেকদিন ধরে এই গুঞ্জন আছে আপনি বিসিবিতে আসছেন, বিসিবি প্রেসিডেন্ট হিসেবেও আসছেন, এরকম গুঞ্জন আছে। আমিও এগুলো অনেক কিছু শুনি আপনাদের মাধ্যমে। বাট নোমান ভাই, জিনিসটা একটু ডিফারেন্ট আমি যেভাবে করে চিন্তা করি। দেখছি আমি যদি ক্রিকেট বোর্ডে আসি, সবারই তো আসতে হয় ডিরেক্টর হিসাবে, বাট আমি যদি কোনো সময় ক্রিকেট বোর্ডে আসি ইন হোয়াট এভার ক্যাপাসিটি, একটা জিনিস মনে রাখবেন যে অনেক মানুষের একটা আশা থাকবে
যে ধরেন আমি আসি বা আমাদের সাথে যারা খেলছে, ধরেন আপনি সাকিবের কথা বলেন, আপনি মাশরাফির কথা বলেন, আপনি মুশফিকের কথা বলেন, আপনি মাহমুদুল্লাহর কথা বলেন, আরও যারা সাথে আছে খেলছে, এরা যখন ক্রিকেট বোর্ডে আসবে হোয়াট এভার ক্যাপাসিটিতে, এরা যখন আসবে এদের প্রতি কিন্তু একটা মানুষের আশা থাকবে যে না এরা আসছে, এরা নিশ্চয়ই কোনো কিছু ভালো করবে, ক্রিকেটটাকে অ্যাটলিস্ট চেঞ্জ করার চেষ্টা করবে, যা এতদিন ধরে হয়ে আসতেছে এটারে চেঞ্জ করে ভালোর দিকে নিয়ে যাবে। ঠিক আছে। সো আমার কাছে জিনিসটা মনে হলো যে ধরেন এখন যেভাবে করে ক্রিকেট বোর্ড চলতেছে, বা আমিও যদি জাস্ট একটা পার্ট হয়ে ঢুকে যাই, বসে যাই, তাহলে আমি আসলে কি চেঞ্জটা করতে পারবো? আমার কি তাহলে কি আসলেই দরকার একটা ক্রিকেট বোর্ডের নামের ওয়াস্তে ঢোকার? অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় তার ব্যক্তিগত সুনামের জন্য, অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় কাজ করার জন্য, অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় ফর ডিফারেন্ট ডিফারেন্ট রিজনস। আর একটা জিনিস ইজ গ্যারান্টিড, আপনি ক্রিকেট বোর্ডে যখনই বড় কোনো পদ নেবেন, আপনি যতই ভালো কাজ করেন বা যতই খারাপ কাজ করেন, আলোচনা আপনার লাইফে থাকবে, অ্যান্ড উইচ ইজ ফেয়ার, ইন মাই ওপিনিয়ন উইচ ইজ ফেয়ার। বাট আমার যে চিন্তাটা হলো না রোহন ভাই, যে ধরেন আমি যদি ক্রিকেট বোর্ডে আসি, তাহলে একটা এমন অবস্থায় আসি যে আমি আসলে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি। ক্রিকেটটাকে যে ধরেন আমি 16-17 বছর ধরে যে জিনিসটা আমি নিজে ফিল করছি, আর যে জিনিসটা খেলার সময় আমার এবিলিটি ছিল না, ওটাও ফিল করছি, যে অন্যরা আমার চেয়ে যারা বেটার প্লেয়াররা ছিল ওরা কিভাবে এনভায়রনমেন্টে ক্রিয়েট করে বড় হচ্ছে, তো সবকিছু আমি ফিল করছি, আমি নিজেও ফিল করেছি, অন্যদেরকেও দেখেছি। আমি নিশ্চয়ই চাবো যে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটটা ওই দিকে নিয়ে যেতে। কিন্তু যদি এগেন আমি যদি এখনের মতো করে আসি, এখন যা যা দেখি, তাহলে আমি আসলে কতটুকু বা চেঞ্জ করতে পারবো? আমার ওপিনিয়নটা হলো, ইফ আই কাম, আই উইল কাম ইন মাই ওন টার্ম। আমি জানি কথাটা খুবই ডিফিকাল্ট, আপনারা সবাই বলবেন যে আপনার ওন টার্মে তো আপনি আসতে পারবেন না, বিকজ আপনার ওন টার্মে আসলে তো আপনাকে তো আসতে দেওয়া হবে না। হ্যাঁ, ট্রু। আমি আসলে এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম, বাংলাদেশের বাস্তবতায় কি সেটা সম্ভব? এক্স্যাক্টলি, অসম্ভবই বলতে পারেন, অসম্ভবই বলতে পারেন। আমিও জিনিসটা খুব ভালো করে জানি। যদি আমি ক্রিকেট বোর্ডে এসে কোনো জিনিস ডিফারেন্ট না করতে পারি, চেঞ্জই না করতে পারি, তাহলে আমার ক্রিকেট বোর্ডে এসে লাভটা কি? আমি কি করবো ক্রিকেট বোর্ডে এসে? আই উইল বি ওয়ান অফ দোজ। আমি যদি ক্রিকেট বোর্ডে আসি, আমাকে এরকম যদি একটা সিচুয়েশনটা দাঁড়ায় যে যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে কোনো গভর্নমেন্ট, ঠিক আছে, নো পার্টিকুলার, আই এম নট টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার পার্টি, একটা গভর্নমেন্ট আসবে, যে কোনো গভর্নমেন্ট, আই হোপ কোনো এক সময় এরকম আসবে, যে গভর্নমেন্টটা এসে স্পোর্টসকে স্পোর্টসের ভাবে ট্রিট করবে, ক্রিকেটকে ক্রিকেটের ভাবে ট্রিট করবে, ফুটবলকে ফুটবলের ভাবে ট্রিট করবে, অন্য যে কোনো কিছুকে অন্য যে কোনো কিছু ভাবে ট্রিট করবে। যেদিন এরকম জিনিসটা হওয়া শুরু হয়ে যাবে বাংলাদেশে, তখন দেখবেন যে এইসব যে প্রবলেম, যারা প্রবলেম ক্রিয়েটার ফর 30-40 ইয়ার্স, ওরা আর থাকতে পারবে না। তো তখন ওই এনভায়রনমেন্টটা যখন হবে, আমি যেটা বললাম আপনাকে, ধরেন এটা আমি হই, সাকিব হোক, মাশরাফি হোক, মুশফিক হোক, মাহমুদুল্লাহ হোক, সাথে ইমরুল কায়েস হোক, যারা আমরা খেলেছি, তখন যখন আমরা আসবো, তখন আমরা একটা ক্রিকেটে চেঞ্জ আনতে পারবো। তখন এসে হলো লাভটা। আমি যদি ওরকম ফিল করি যে না আমি এসে একটা ক্রিকেটে ডিফারেন্স করতে পারবো, ক্রিকেটকে ভালো দিকে নিয়ে যেতে পারবো, তাহলে আমি অবশ্যই আসবো। তামিম, আপনি যে ডিফারেন্স মেক করতে চান, হ্যাঁ, সেই ডিফারেন্স মেক করার জন্য তো কিছু ওয়ার্কআউট করতে হয়। বাংলাদেশের বাস্তবতাটা আমরা জানি যে ক্রিকেট বোর্ডের এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকে না কাগজে কলমের হিসাবে, বাট থাকে, আছে, সবসময় আছে, ভবিষ্যতেও এটা থাকবে। এটা হচ্ছে বাস্তবতা। এখন ক্রিকেট বোর্ডের নির্বাচনটা আগামী 2 মাস, 3 মাস বা 4 মাসের মধ্যে, আমি জানি না, বুলবুল ভাই এখন দায়িত্বে এসেছেন, খুব বেশি দিনের মধ্যে তো ইলেকশনটা না। আপনি ডিফারেন্স যদি মেক করতে চান, তাহলে কি আপনার মনে হয় যে এইটা আসলে রাইট টাইম ক্রিকেট বোর্ডের এখানে ঢোকার মতো, নাকি আপনি আসলে ওয়েট করবেন? লেটস সে আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই, ঠিক আছে? একটা ছোট এক্সাম্পল দিই, যেটা হলো ধরেন আপনি জানেন যে আমাদের ক্রিকেট বোর্ডে ডিরেক্টর 25টা ডিরেক্টর হয়, 10টা জেলা বিভাগ থেকে আসে, 12টা ক্লাব থেকে আসে, 2টা এনএসসি থেকে আসে, একটা এক্স ক্যাপ্টেন ক্যাটাগরি থেকে আসে। পুরোটা মুখস্থ করে ফেলছেন? না, আমি জানি আগে থেকে। খেলোয়াড়ের প্লেইং লাইফে জানতেন না? অবশ্যই জানতাম। আচ্ছা, ওকে। তার মানে ওয়ার্কআউট করেছেন না? এখন জিনিসটা হলো যে ধরেন যেহেতু আমার সাথে যারা ক্রিকেট খেলছে লাস্ট 15-20 বছর ধরে, তাদের কিন্তু কম বেশি একটু আইডিয়া আছে যে ক্রিকেটে কি হচ্ছে, ঠিক আছে? আমি আপনাকে হয়তোবা এই ইন্টারভিউতে ওপেনলি বলতেও পারবো না, বিকজ ভেরি সেন্সিটিভ ইস্যু। রাইট। আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত কেউ বাংলাদেশের ক্রিকেটের যে সবচেয়ে বড় সমস্যা, ওটা নিয়ে কেউ কথা বলে। আমরা মনে মনে সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমরা এটা নিয়ে কোনো কথা বলি না।
তো আমরা যে যাদের নাম বললাম আমি, এটা কিন্তু সবাই এই জিনিসটা ফিল করে যে এই হলো সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশ ক্রিকেটে। ইউ ফিক্স দিস, দ্য রেস্ট অটোমেটিকলি বেটার হওয়া শুরু হবে। এটা ফিক্স করতে হবে, শুরু হবে। শেষ করি। তো এখন যে জিনিসটা হলো যে এখন আমি জানি আপনি ক্রিকেটের জন্য ভালো না, কিন্তু আনফরচুনেটলি আপনার কাছে 10টা টিম আছে বা 15টা টিম আছে। আমি যদি জাস্ট আমি আসার জন্য আপনার সাথে হ্যান্ডশেক করে আর এসে আমি যাই ওখানে বসে যাই, তাহলে আমি তো স্যাক্রিফাইস করা শুরু করলাম। ইন মাই ওপিনিয়ন ক্রিকেটের সাথে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা উচিত না। সো আমি হলাম ওই অবস্থায়, মানে ওই অবস্থানে আছি যে আমি হ্যান্ডশেক করতে রাজি না। কারণ আমার ক্রিকেট বোর্ডে আসতে হবে, বড় পথে এটা নিতেই হবে, এরকম কোনো লোভও নেই, এরকম কোনো হইতেই হবে এরকম কোনো কিছু না। হ্যাঁ, যদি ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, ওরকম যদি অবস্থান আসে, তাহলে আমি অবশ্যই আসতে চাই। আপনার কোয়েশ্চেনের আনসার দিয়ে মানে এই নেক্সট ইলেকশনটা তো সেটা সম্ভব হইতে পারে যদি ইফ আই ফিল লাইক যে এই জিনিসটা যাদের সাথে কাজ করব, যারা থাকবে, এরা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্ট চায়। বিকজ অ্যাট দিস মোমেন্ট আমার হিসাবে, আমি যদি 20-30 বছরও হিসাব করি, এত লোতে আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট গেছে এখন যে হিসাবে। লোতে কি খেলা, আমরা যখন খেলছি এমনও সময় গেছে একসাথে 30টা ওয়ানডে হারছি। আমি কিন্তু এই পারফরমেন্সের কথা বলছি না, যে জিনিসটা নিয়ে আমি ওয়ারিড ইজ দ্য ইন্টারেস্ট অফ আওয়ার পিপল টুয়ার্ডস ক্রিকেট, ওটা কমে আসতেছে, এটা নিয়ে আমি ওয়ারিড। আমি বিশ্বাস করেন আমি এক ফোটাও ওয়ারিড না যে কে প্রেসিডেন্ট হচ্ছে, কে প্রেসিডেন্ট হয়েছে, কে আগামীতে প্রেসিডেন্ট হবে। আই এম নট ওয়ারিড অ্যাবাউট অল অফ দোজ থিংস। দ্য থিং আই এম অনলি ওয়ারিড ইজ দ্যাট মানুষ এখন ক্রিকেট দেখতে চায় না বা ক্রিকেটের নিউজ রাখতে ইন্টারেস্টেড না। দিস ইজ a scary part of our sports. So this is what I'm worried about. আমি যেটা বললাম যে নিশ্চয়ই কোনো না কোনো সময় এমন কেউ আসবে এই দেশে who will feel what is right for cricket and what is right for sports, not only cricket, what is right for sports, and they will act towards it. আপনি বললেন যে সেটা তো এই সময় হতে পারে। আমাদের যে বাস্তবতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, ধরেন আমাদের ন্যাশনাল ইলেকশন তার এর মধ্যে হচ্ছে না, বাস্তবতা। ক্রিকেট বোর্ডের ইলেকশনটা আগে হবে, উইদিন 2-3 মান্থস 4 মান্থসের মধ্যে। এখনকার যে গভর্নমেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাগুলো থেকে হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তো আপনার খুবই খাতির, আমরা মিডিয়ায় দেখেছি যে প্রথম যখন তিনি মিরপুর স্টেডিয়ামে গিয়েছে আপনি তাকে ঘুরে টুরে দেখিয়েছেন, সব কিছু করেছেন। সো ডু ইউ ফিল যে আপনি ওইখান থেকে ওই সাপোর্টটা পাবেন যদি আপনি ইলেকশন করবেন বা করতে চান? প্রথমত আমি ক্লিয়ার করি, আমার সাথে খুব বেশি কোনো খাতির নাই, এটা একটা ভুল কথা আমার কাছে। না, আমি বলছি ওটা একদিন আপনারা দেখছেন, দেখে অ্যাকচুয়ালি একই টি শার্টই পরেছিলাম। তো আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, আমার কাছে মনে হয় যে বাকি 20টা ক্রিকেটারের সাথে ওনার যেমন সম্পর্ক, আমার সাথেও ঠিক একই সম্পর্ক, কোনো এক্সট্রা খাতির বা এরকম কোনো কিছু নাই। আমার সাথে ওনার খুব বেশি যোগাযোগ হয় না। হ্যাঁ, শুরুতে আমি আমার কাছে যেটা মনে হয়েছিল যে ক্রিকেটে এসব হওয়া উচিত, আমি এটা অবশ্যই তার সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, বাট তারপরে যে রেগুলার কন্ট্যাক্ট বলেন বা রেগুলার যোগাযোগ, এরকম কোনো কিছু না। উনি ঠিক 20টা ক্রিকেটারকে যেভাবে করে ট্রিট করেন, উনি আমাকে ওইভাবে করে ট্রিট করেন, অ্যান্ড দিস ইজ হাউ ইটস সাপোজ টু বি। সো সাপোর্ট পাবো কি পাবো না, আমি অ্যাকচুয়ালি ওই গেমের মধ্যেই নেই যে আমার সাপোর্ট দরকার হবে কি হবে না। আমার কথা হলো, ইফ ইউ আর এ ডিসিশন মেকার অ্যান্ড ইফ ইউ ফিল যে ক্রিকেটকে আসলেই ভালো করার জন্য ইউ নিড মি, তাহলে আপনি আমায় ওয়াই শুড আই বদার যে আমার সাপোর্ট দরকার কি আছে না। আর আপনি যদি ফিল করেন যে আমার মতো, আমি আমার কথা বলছি, আমার মতো তো আরো আছে, অনেকেই আছে, তাদেরকে যদি মনে করে যে দে আর দ্য রাইট পিপল, তারা তাদের সাথে যোগাযোগ করবে। আর তারা যদি মনে করে ইফ আই এম দ্য রাইট পিপল, আমার সাথে তারা যোগাযোগ করতে পারে। আই এম অলওয়েজ ওপেন টু হ্যাভ আ কনভারসেশন। সেটা আপনি যেটা বলছেন যে ডিফারেন্সটা মেক করতে হলে রাজনৈতিক বাস্তবতার কথাটা আমরা বললাম। এখন আপনি ডিফারেন্স মেক তো জাস্ট একটা ডিরেক্টর হয়ে প্রবাবলি অতটা করতে পারবেন না, প্রবাবলি না। তো যখন আপনি একটা টিম লিড করবেন, আপনি যখন তার মানে আপনি একজন ডিরেক্টরের জন্য ডিফারেন্সটা অতটা মেক করতে পারবেন, তো বিসিবি প্রেসিডেন্টই আপনাকে হইতেই হবে। আমি ওই সেন্সে বলছি আর কি, ডিফারেন্স মেক করতে হলে বিসিবি প্রেসিডেন্ট হইতে হবে, রাইট? এটাও ডিপেন্ড করে ভাই, এটাও ডিপেন্ড করে। ইন কারেন্ট সিচুয়েশন ইয়েস, বাট যে বোর্ডের আমি স্বপ্ন দেখছি, এগেইন রিয়েলিস্টিকলি অলমোস্ট ইম্পসিবল।
হ্যাঁ, বাট যে ক্রিকেট বোর্ডের আমি স্বপ্ন দেখি, ওই ক্রিকেট বোর্ড যদি ওরকম ধরনের লোকজনকে নিয়ে হয়, আপনি যে কোনো পজিশনে কাজ করতে পারবেন। কিন্তু তামিম, আপনি সিস্টেমের মধ্যে না ঢুকে সিস্টেমটা কিভাবে চেঞ্জ করবেন? আমার আমি এই জিনিসটা খুব ক্লিয়ার। আচ্ছা, আমি আবারও না, আমি বুঝাতে পারছি আপনাকে। আর আপনি যেটা বলছেন সেটা একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডের কথা বলছেন, আপনি একটা খুবই আদর্শ অবস্থার কথা বলছেন। বাংলাদেশের বাস্তবতা এটা না। বাংলাদেশে ক্লাব পলিটিক্স আছে, বাংলাদেশে জেলা ক্রীড়া সংস্থার পলিটিক্স আছে, বাংলাদেশের গভর্নমেন্টের এখানে মানে পজিটিভ নেগেটিভ যেগুলো ইন্টারফারেন্স আছে। সো সবাই মিলে একটা ভালো রকম একটা এনভায়রনমেন্ট অল অফ এ সাডেন ক্রিয়েট হয়ে যাবে সেইখানটাতে। তামিম মানে হেডেড বাই তামিম ইকবাল, এইটা আসলে কিভাবে হবে? হেডেড বাই তামিম ইকবাল, ঠিক আছে, তামিম ইকবাল এটা পার্ট, এটা একটা খুবই। আচ্ছা, আমি জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার করে বলি। জিনিসটা হলো যে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি কেমন ভাই, যে ধরেন আমরা লাস্ট 30 ইয়ার্সে ক্রিকেটের আমাদের অবস্থানটা কেমন, আমাদের গ্রাফটা কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে? অবশ্যই নিচের দিকে যাচ্ছে। তাহলে কার কত এক্সপিরিয়েন্স, কার কত বয়স, এগুলো কি ম্যাটার করে? লেটস সে উপরের দিকে যদি যাইতো, আর যদি স্টেবল থাকতো উপরের দিকে যদি যাইতো, তাহলে কি আমাদের বা অন্য কারো বা বুলবুল ভাইয়ের নিজের আসার কোনো দরকার ছিল? না, দরকার ছিল না। তো নিশ্চয়ই ক্রিকেটটা ভালো দিকে যাচ্ছে না দেখে দেয়ার আর চেঞ্জেস, ঠিক না? আপনি যে কথাটা বললেন যে আমি একটা ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা বলছি, যে এটা এমন হবে, এটা এমন হবে, এটা হবে, ইউর এক্স্যাক্টলি রাইট। আমি ওটাই মনে করি, আমি ওটাই বলেছি। যখন 25টা ডিরেক্টর থাকবে, আর হুএভার ইজ হেডিং দোজ ডিরেক্টরস, হ্যাঁ, ইট ইজ আ ভেরি কমন প্র্যাকটিস যে 25 জনের 25 জন তার পছন্দের হবে না, 25 জনের 25 জনের সাথে তার ওপিনিয়ন ম্যাচ করবে না। আমার এই কথাটা বলার পিছনে কারণ হলো 25 জনে এরকম 2-3 জন 4 জন না থাকুক, যারা অ্যাকচুয়ালি ড্যামেজিং বাংলাদেশ ক্রিকেট। আই এম নট রেডি টু ওয়ার্ক উইথ দেম, আই এম নট রেডি টু হ্যান্ডশেক উইথ দেম। আমি ওই কথাটা মিন করছিলাম। আমিও জিনিসটা খুব ভালো করে জানি। আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলাম। 15 জনকে তো একভাবে করে আপনার সাথে ফ্রেন্ডশিপ থাকে না। কারোর সাথে একটু কম থাকে, কারোর সাথে একটু বেশি থাকে, কারোর সাথে ভাইয়ের সম্পর্ক থাকে, কারোর সাথে ছোট ভাইয়ের সম্পর্ক থাকে। দিস ইজ হাউ ইউ রান আ টিম, রাইট? সো ঠিক ক্রিকেট বোর্ডটাও এরকম। আপনার কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে, কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে না। আই আন্ডারস্ট্যান্ড দিস, বাট ইফ উই অল হ্যাভ ওয়ান কমন গোল, which is to improve Bangladesh cricket and take Bangladesh cricket in the right direction, then it's okay. But if there is an evil, শয়তান, ওখানে যদি 4-5 জন থাকে, হ্যাঁ, a bad apple, exactly, হ্যাঁ, then it's a problem. আর আমি ওই লোকগুলোর সাথে হাত মিলাতে রাজি না। ওই বাস্কেটে আপনি যাবেন? আমি যাব না, আমার আসারই দরকার নেই। আমি যদি ওদের সাথে হাত মিলাই আমার বোর্ডে আসতে হয়, I will rather choose not to come to the board. I will not do it because when me or any of us, যাদের নাম আমি উল্লেখ করেছি, যখনই বোর্ডে আসবে, মানুষ যে কমন পিপল, তাদের একটা আশা থাকবে যে এরা এসে জিনিসটা চেঞ্জ করবে। কিন্তু আপনি যদি ওটা চেঞ্জই না করতে পারেন ফর 5, 6, 7, 5-6 জনের জন্য, তাহলে আপনি এসে করবেনটা কি? তাই আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাড অ্যাপেল গুলোকে আপনি মোটামুটি চিহ্নিত খুব ভালো। আমি না, সবাই চিনে ক্রিকেটে, বাট দ্য প্রবলেম ইজ নোবডি হ্যাজ দ্য গাটস টু সে। মিডিয়াও জানে হু এন্ড কারা কি করছে, সবাই জানে, কিন্তু আপনারা বলবেন না বিকজ এনাফ এভিডেন্স নাই, রাইট? এনাফ প্রমাণ আমরা দিতে পারবো না, দেখে যায় না, বাট আইডিয়া সবারই আছে। হ্যাঁ, সেটা তো যদি থাকতো তাহলে আপনি এখন নামই বলতে পারতেন, আমরাও নাম বলতে পারতাম। এক্স্যাক্টলি, আমি সেম আপনি যে রিজনে বলেন না, আমি ওই রিজনের নাম বলতেছি। এট লিস্ট আই হ্যাভ দ্য গাটস টু টেল ইউ দিস। রাইট, রাইট। কিন্তু সবাই জানে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যে এটা যে সবাই জানে। আচ্ছা, ইন দ্যাট কেস আপনি তাহলে ব্যাড অ্যাপেল গুলো যখন আপনি চুজ করে রেখেছেন, জানেন চুজ তো করেন, আপনি জানেন, তাহলে কি গুড অ্যাপেল গুলোকে আপনি চুজ করে রেখেছেন কিনা বা জানেন কিনা? ব্যাড অ্যাপেল সম্পর্কে আপনার ধারণা আছে বলেছেন, আমি গুড অ্যাপেল সম্পর্কে জানতে চাইছি। গুড অ্যাপেল, দেখেন, গুড অ্যাপেল যে জিনিসটা আমার কাছে মনে হয়, আই থিঙ্ক নিউ পিপল শুড কাম, আই থিঙ্ক নিউ আইডিয়াস, নিউ ভয়েস শুড কাম। অ্যান্ড আমি এটা কিন্তু এটা বলছি না যে নতুন ক্রিকেটার আসা উচিত, নতুন বিজনেসম্যান আসতে পারে, নতুন প্রফেশনাল আসতে পারে, যে কোনো অর্গানাইজার আসতে পারে, নতুন অর্গানাইজার আসতে পারে। আমার জিনিসটা ইজ ভেরি সিম্পল। ইফ উইথ অল এক্সপিরিয়েন্স অর্গানাইজাররা যারা আছেন, ওনারা যদি ক্রিকেটটাকে উপরের দিকে নিয়ে যান, আমার কাছে মনে হয় এটাকে এভাবেই ছেড়ে দেওয়া উচিত। ক্রিকেট খুব ভালো চলতেছে বাংলাদেশে, ছেড়ে দেন। কিন্তু সেটা তো হচ্ছে না। তাহলে নিউ ব্লাড ছাড়া আসলে কোনো অপশন নেই। নিউ ব্লাড না, নিউ আইডিয়াস। আমি কিন্তু ইয়াং বলি নাই, আমি বলছি নিউ আইডিয়াস, নিউ ভয়েস।
আপনাকে ছোট একটা কথা বলি, আপনারা একটা কথা বলেন না, মডার্ন ডে ক্রিকেটের সাথে বাংলাদেশ ম্যাচ করতে পারছে না, তো মডার্ন ডে থিঙ্কিংও লাগবে ম্যাচ করার জন্য, এই জিনিসটা মনে রেখে। ওকে ওকে, আপনি কতগুলো নাম বলেছেন, আপনার কলিগসদের নাম বলছেন, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদ, ইমরুল কায়েস ইভেন। সো আপনার ওই টিমে বা আপনাদের ওই টিমে মানে আপনি কি খুব করে চান যে এরাও থাকুক? এই যাদের নাম বলেছি এখানে, আমি একজন ক্রিকেটারের নাম বলেছি, তাদের অন্য আইডেন্টিটি থাকতে পারে, আমি ওই জিনিসটা এখানে আবার নতুন একটা কন্ট্রোভার্সি না, আই হ্যাভ স্পোকেন দেম অ্যাজ মাই কলিগস হু হ্যাজ প্লেড। না, আই গট ইউর পয়েন্ট, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনার এই কলিগসদের মধ্যে অনেকেরই ক্রিকেট ক্যারিয়ার শেষ বা শেষের পথে রয়েছে। সো আমার প্রশ্নটা হচ্ছে কি যে আপনি কি তাদেরকে চাইবেন কিনা আপনার সঙ্গে সহযোদ্ধা হিসেবে, সেইটা আপনি বোর্ড প্রেসিডেন্ট হবেন? দেখেন, আমার কাছে মনে হয় যে আপনি যে 5-6 জনের নাম বললেন, সাথে কিন্তু আরো আছে, আরো ক্রিকেটার আছে, ইমরুল কায়েস আছে, অনেকেই আছে। আপনার এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার এবিলিটিটা থাকতে হবে যে কে কোন রোলের জন্য পারফেক্ট। সবাই কিন্তু বোর্ড প্রেসিডেন্টের জন্য পারফেক্ট হবে না, সবাই কিন্তু বোর্ড ডিরেক্টরের জন্য পারফেক্ট হবে না। সবাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হ্যাজ দেয়ার ওন স্ট্রং পয়েন্টস অ্যান্ড নেগেটিভ পয়েন্টস, ঠিক আছে? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কাকে আপনি কি দায়িত্ব দিলে ইজ দ্য বেস্ট ফিট। সো ওই ক্যাপাসিটিটা যদি কারো থাকে, চিন্তা বা এরকম চিন্তা করার কারো যদি ক্যাপাসিটি থাকে, তাহলে তারা তাদেরকে ইউজ করবে রাইট জায়গায়, আর যদি না থাকে তাহলে করবে না। কথা হয়েছে কারোর সাথে এই বিষয়ে? এদের সাথে মানে ক্রিকেট বোর্ডে আসা নিয়ে? ক্রিকেট বোর্ডে আসেনি, আমরা আসলে সত্যি কথা বলতে, আমরা যখনই আমাদের কথা হয় বা দেখা হয়, ক্রিকেট বোর্ড নিয়ে আমরা অ্যাকচুয়ালি, কে ক্রিকেট বোর্ডে আসবে না আসবে, আমি আসবো না ও আসবে না, এসব নিয়ে আমরা আলোচনা করি না। আমরা জেনারেলি ক্রিকেট নিয়ে আলোচনা করি। এতটুকু বলতে পারি, যেখানে যাদের নাম বলেছি সাথে আরো যারা আছে, উই আর অল ওয়ারিড অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। সেইটা দূর করার জন্যই তো আসলে নিউ আইডিয়াস দরকার। বাট ইউ নো ভেরি ওয়েল যে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা কিভাবে হয়। সেজন্য তো আমি বারবার বলছি যে আপনি যে ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা বলছেন, যে ইউটোপিয়ান ওয়ার্ল্ডের কথা বলছেন, আমি সাথে কিন্তু আরেকটা কথা বলেছি। আপনি কিন্তু ওয়ান্ডার ওয়ার্ল্ডের দিকে জোর দিচ্ছেন, কিন্তু আমি আরেকটা কথা বলেছি যে কেউ না কেউ এমন একজন আসবে, আশা করি আমি, আই হোপ, যে এগুলো সব বাদ দিয়ে দে অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য স্পোর্টস অ্যান্ড ক্রিকেট। এখানে তার নিজের লোক না, তার ওই না, যে লোক ইজ ফিট ফর দিস স্পোর্টস অ্যান্ড দে বিলিভ যে এই লোকটা বাংলাদেশ ক্রিকেটকে আগে নিয়ে যেতে পারবে, তারা তাই ওই মানুষকে চুজ করবে। আবার একটা জিনিস বলি, আমি একজনকে চুজ করতে পারি, আই বিলিভ যে আপনি ভালো করবেন। আপনার দুইটা ফেলিয়ারের কারণে যদি আমি আপনাকে তাড়াতাড়ি সরাই ফেলি, এটাও কিন্তু হবে না। আপনি যাকেই চুজ করবেন, আপনি অ্যাটলিস্ট 3-4 বছর সময় তো দিতে হবে। তো আমি ওটাই চিন্তা করলাম যে কোনো দিকে না চিন্তা করে, ইফ দে থিঙ্ক অ্যাবাউট স্পোর্টস অনলি অ্যান্ড কারা কারা ক্রিকেটের জন্য বেটার হবে, আর কাদের কারণে ক্রিকেটের আজকে এই অবস্থা, এই জিনিসটা যেই হোক, এটা ফাইন্ড আউট যদি ওনারা করতে পারে, আই এম শিওর আমার যে ওয়ান্ডার ওয়ার্ল্ডের কথা আমি চিন্তা করতেছি, ওটা হয়তো বা কোনো একদিন হয়ে যাবে। তামিম, ক্রিকেট মাঠে আমরা আপনাকে প্রথম জনপরিসরে দেখলাম আপনার অসুস্থতার পর, সেটা হচ্ছে খুবই বিদ্রোহী বিপ্লবী একটা ভূমিকায়, যে বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের প্রতিনিধি, তাদের এক লিডার হয়ে আপনি গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দেখা করতে, তাওহীদ হৃদয়ের ইস্যুটা নিয়ে। আপনার কি মনে হয় যে পুরো জিনিসটা যেভাবে হয়েছে, এটা আসলে রাইট ওয়েতে হয়েছে? এবং আপনার বা আপনাদের যে পার্ট, আপনাদের বলছে, এবং আপনি যেহেতু এটার ফেস ছিলেন, লিডারই ছিলেন বলবো, ক্রিকেটারদের লিডার, এইটা এখন একটু কয়েকদিন পরে এসে কি মনে হয় কিনা যে আপনি পুরো জিনিসটা রাইটলি আপনারাও করতে পেরেছেন? আমার কাছে মনে হয় আমরা 100% রাইট ছিলাম। আমার কাছে মনে হয় আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে ভুলভাবে। আমি আপনাকে ছোট করে জিনিসটা বলে দিই, তারপরে আমি আপনার উপর ছেড়ে দিলাম, হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং আপনি ডিসাইড করেন। দর্শকরা ডিসাইড করলেন। জিনিসটা হলো, তৌহিদ হৃদয়ের একটা ম্যাচে আম্পায়ারের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, তাকে 1 ম্যাচের জন্য সাসপেন্ড করছে, ফাইন। এটা নিয়ে কোনো প্লেয়ার, কেউ কোনো কমপ্লেন করেনি। সে ওই দিনই 1 ম্যাচ সাসপেন্ড হওয়ার পর ওই দিনই সে একটা ইন্টারভিউ দিয়েছে, প্রেস কনফারেন্সের মতো। ওইটা দেখে 1 ম্যাচ সাসপেনশনশিপ 2 ম্যাচ হয়ে গেছে, ফাইন। এটা রুলের মধ্যে আছে, দ্যাটস ফাইন। এটা আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি, মডার্নও অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি নিজেও করছি, সবাই যারা ক্রিকেটিং ফ্রেটার্নিটি সবাই অ্যাকসেপ্ট করছে। এটা নিয়ে কিন্তু কেউ কোনো দিন কোনো সময় কোনো আলোচনাই করেনি। তারপরে তৌহিদ হৃদয়, এটা হয়তো বা আপনারা অনেকে জানেন না,
একটা অ্যাপোলজি দিয়ে একটা লেটার দিয়েছে ক্রিকেট বোর্ডকে, ক্ষমা চেয়েছে সে। তারপরে আই এম শিওর মোহামেডানের মতো চেষ্টা করছে, রিকোয়েস্ট করছে, যা যেভাবে করা সম্ভব তারা চেষ্টা করছে, যে বিকজ মোহামেডানের 7-8-9টা প্লেয়ার ওয়াজ আউট ইনক্লুডিং মি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তো তারপরে ওই 2 ম্যাচ ব্যান্ড, এটা তৌহিদ হৃদয়ের রিকোয়েস্টে হোক, অ্যাপোলজি যে লেটারটা দিয়েছে তৌহিদ হৃদয়, বা মোহামেডানের রিকোয়েস্টে হোক, ওটা 2 ম্যাচকে তারা কনসিডার করে 1 ম্যাচ করছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ঢাকা লিগ, ঠিক আছে? সো 2টা ম্যাচকে 1 ম্যাচ সাসপেন্ডটা কমায় 1 ম্যাচ খেলছে, ফাইন। এই ডিসিশনটা কে নিয়েছিল? ক্রিকেট বোর্ড নিয়েছিল, যেদের টেকনিক্যাল কমিটি যে নিয়েছে ওনারা নিয়েছে, রাইট? এখানেও তো আমরা তখনও তো কোনো কিছু বলি নাই, নাদার আমি কোনো কিছু করছি, কোনো কিছু তো হয়নি। সো যখন 2 ম্যাচ থেকে 1 ম্যাচ হইলো, তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো তার মানে কি, তার যে পানিশমেন্ট ছিল সে সার্ভ করে নিছে, ওই 2 ম্যাচই রাখতো, বা 2 ম্যাচ থেকে 1 ম্যাচ করছে, এটা বিসিবির ডিসিশন ছিল, এটা অন্য কারোর ডিসিশন ছিল না। সো যখন সে ওটা সার্ভ করে নিছে, ওয়েল এন্ড গুড, তখন আমরা দেখলাম যে একজন আম্পায়ার আর একজন বিসিবির এমপ্লয়ি ওনারা বললেন যে ওনারা চাকরি ছেড়ে দেবেন, এই করে দেবেন, এই করে দেবেন, ভালো কথা। তারপরে বিসিবি করলোটাই, একটা ছেলে অলরেডি তার পানিশমেন্ট সে সার্ভ করে নিয়েছে, করে নেওয়ার পর 2টা ম্যাচ খেলছে। এখন এটাকে সেভ করার জন্য, বিকজ 2টা জন আপনাকে বলেছে যে চাকরি ছেড়ে চলে যাবে, এটাকে সেভ করার জন্য বিসিবি কি করলো, এসে বললো না 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 না, প্রথমে যে প্রক্রিয়া হিসাবে তাকে 2 থেকে 1 ম্যাচ করা সেটা ভুল ছিল, এ কারণে আবার সে সাসপেন্ড। মানে এটা কি জোক নাকি? আমার কথা হলো, আর এই কথাটা আমি ওই দিন বোর্ডে যেদিন গিয়েছিলাম ওদিনও বলেছি, আমি বলছি যে যদি এখানে কাউকে সাসপেন্ড করতে হয়, তাহলে যারা আপনারা যখন বললেন যে প্রক্রিয়ায় 2 থেকে 1 ম্যাচ হয়েছে, যে লোকটা করছে আপনি তাকে সাসপেন্ড করেন। আপনি তৌহিদ হৃদয়কে যে সাসপেন্ডটা করছেন, সে তো অলরেডি তার পানিশমেন্টটা সার্ভ করে নিয়েছে, আপনি 2টা ম্যাচ তাকে খেলতে দিয়েছেন, আবার আপনি কোন বেসিসে সাসপেন্ড করতেছেন? সো আপনি আমাকে এখানে বুঝায় বলেন এখানে আমি কোন জায়গায় রং ছিলাম, বা আমরা যারা এখানে যারা গিয়ে প্লেয়াররা গেছে ওখানে কোন জায়গায় কি রং ছিল। না, কিন্তু ওইখানটাতে ধরেন মিডিয়াতে এটা নিয়ে পরে লেখালেখি যে হয়েছে কথাবার্তা যে হয়েছে, ওইটার আপনি যেটা বলেন যে প্রেজেন্টেশনটা রং আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাটাতে, এখানে এমন কথা হয়েছে যে মব জাস্টিস হয়ে গেছে, ক্রিকেটাররা সবাই। এটা অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক। আমি ওটা আমারও চোখে পড়েছে বা আমার কানে এটা এসেছে, এটা ভেরি স্যাড। বিকজ আমি একটাই জিনিস বলবো যে ওখানে প্রায় 100 জন ক্রিকেটার ছিল, প্রত্যেকটা ক্রিকেটারের কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি আছে। ওখানে যারা যারা ছিল প্রত্যেকটা ক্রিকেটার, দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, দে ক্যানট বি কল্ড মব। ফারুকের সাথে ওই দিন কি আপনার কোনো তর্কাতর্কি হয়েছিল কিনা, এরকম ওটা আমরা দেখেছিলাম? বলতে পারেন হালকা পাতলা, হ্যাঁ হয়েছে, এটা আমি অস্বীকার করব না। কারণ আমার কাছে, আমি অবশ্যই তাদের বোর্ডের একটা কথা বলবো, ওখানে খালি ফারুক সাহেব ছিলেন না, ওখানে আরো অন্য অন্য ডিরেক্টররাও ছিলেন। ওনারা কিন্তু প্রথমেই এই জিনিসটা অ্যাকসেপ্ট করেছেন যে দে হ্যাভ মেড দ্য ব্লান্ডার। এটা কিন্তু ওনারা কোনো সময় কিন্তু এটা নিয়ে আর্গুমেন্ট করেন নাই আমাদের সাথে। সো ওনারা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ দিস ইজ নট, এটা ঠিক হয়নি, আচ্ছা এখন এখান থেকে কিভাবে আগে যায়। তারপরে আমি একটা কথা বলছিলাম যে বিকজ আই হ্যাভ টু অলসো লিসেন টু দ্য প্লেয়ার, যে প্লেয়ারের কি চায়, বিকজ আমরা সবাই ফিল করছিলাম বাট হৃদয় ওয়াজ গোয়িং থ্রু ওয়াজ নট ভেরি ফেয়ার। প্লাস অনলি হৃদয়ের কেস ছিল না, এখানে কিন্তু অন্য 2টা কেসও ছিল, আমি শিওর আপনি জানেন। সো তো তখন আমরা একটা কথা বলছিলাম যে না, এটা এইভাবে হওয়া উচিত, এটা ডিফার কেন হবে? তো ডিফার হওয়া তো মানে হইলো সে দোষী, সে তো অলরেডি তার পানিশমেন্ট সার্ভ করে নিয়েছে। সো আবার আপনি তাকে ডিফার পানিশমেন্ট দেওয়া, তো তার মানে সে দোষী রয়ে গেল। সো এটা নিয়ে আমার সাথে ওনার সাথে একটা ছোটখাটো হিটেড আর্গুমেন্ট হয়েছিল। আপনারা কি, আমার আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক হয়, আপনারা তাহলে ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন, সেটা হচ্ছে কি যে ক্রিকেটাররা শুধু তাওহিদ হৃদয় না, তাওহিদ হৃদয়ের সূত্র ধরে ক্রিকেটাররা প্রপার রেসপেক্ট তাদেরকে দেওয়া হয় নাই, এইটাই কি আপনাদের মূল, বা আপনাদের ইগোটা হার্ট করেছে? যে ইগোটা হার্টের জন্য জিনিসটা হয়েছে হলো, যেভাবে করে কয়েকটা জিনিস হচ্ছিল ক্রিকেটারদের সাথে, আমাদের কাছে মনে হয় যে জিনিসটা অ্যাড্রেস করা খুব দরকার ছিল, এই জিনিসটা তাদেরকে জানানো খুব দরকার ছিল। এটা না যে আমরা ডাইরেক্টলি প্রেস কনফারেন্স করেছি, আমরা কিন্তু তাদের সাথে আলোচনা করেছিলাম, যে তাদেরকে বললাম যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আর এটাও কিন্তু আই হ্যাভ টু গিভ ইট টু দ্যাট বোর্ড, যে ওনারা কিন্তু এটাতে কোনো এগেনস্টে কোনো কথা বলেন নাই,
যে আমরা ভুল বলছি, না এটা ঠিক না, ওনারাও কিন্তু অ্যাডমিট করেছেন যে না, দিস ইজ নট হাউ ইটস সাপোজ টু বি। আপনি ফিক্সিং রিলেটেড কোনো কিছু হলে আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ খুশি হবে না যদি কেউ ধরা খায়, কিন্তু ওটারও তো একটা ওয়ে আছে। আপনি তো হিউমিলিয়েট করতে পারেন না সবার সামনে, আপনি করেন না ক্লোজ ডোরে করেন, যেরকম আইসিসি করে ক্লোজ ডোরে করেন, যা ইচ্ছা তা করেন, বাট পাবলিকলি আপনি দুইটা ছেলেকে নিয়ে এসে করবেন, দ্যাট ইজ নট ডান। আমার কথা হলো ইফ দে আর গিলটি, আমরা কিন্তু ওখানে 100টা ক্রিকেটারই এই কথাটাই, যারা বোর্ডের ছিলেন ওই কথাটা বলছে যে এরা, আমরা সবাই চাই যদি কেউ দোষী হয়ে থাকে তাদের শাস্তি হোক, বাট হোয়াট ইফ 10 জনের মধ্যে 2 জন ইজ ইনোসেন্ট, মানে বিপিএল এর সময়কার সেটা। হ্যাঁ, হোয়াট ইফ 10 জনের মধ্যে 2 জন ইনোসেন্ট। সো আমার কথা হলো আপনারা করেন, সবকিছু করেন, তদন্ত করেন, যা ইচ্ছা তা করেন, ডু ইট ইন আ ক্লোজ ডোর, যেটা ইজ আ নর্মাল প্র্যাকটিস ইন ক্রিকেট ইন আদার স্পোর্টস। ওয়াই ইউ হ্যাভ টু হিউমিলেট দেম পাবলিকলি ফার্স্ট বিফোর প্রুভিং এনিথিং? আমার এইটার লাস্ট ছোট্ট একটা প্রশ্ন, আম্পায়ারদের কথা বললেন যে একজন আম্পায়ার এবং হচ্ছে গিয়ে সাবেক আম্পায়ার ছিলেন, এখন বিসিবি কমিটিতে রয়েছেন, তিনি পদত্যাগের কথা বলেছিলেন বলে এই জিনিসটা ঘটেছে। আমাদের দেশে ক্রিকেটার এবং আম্পায়ারদের এই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা কি আসলে একটুখানি সাম্প্রতিক সময়গুলোতে একটুখানি এটাতে প্রভাব পড়ছে কিনা বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কমে যাচ্ছে কিনা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থেকে? আমার কাছে মনে হয় এখানে দুই সাইডেরই মিস্টেক আছে। আমি কোনো সময় ওয়ান সাইড অফ দ্য স্টোরি বলবো না। আই ডোন্ট থিঙ্ক, আমরা ক্রিকেটাররাও অনেক সময় ফল্টে থাকি, আমরাও প্রবাবলি যেরকম বিহেভ করার দরকার মাঠে ওই বিহেভটা আমরা করি না, এটা আমি অ্যাডমিট করি। আর ঠিক একইভাবে এই লেভেলে, প্রিমিয়ার লিগ বলেন ফার্স্ট ক্লাস লেভেলে যে আম্পায়ারিংটা হওয়া উচিত ওই আম্পায়ারিংও হয় না। সো দ্য ফল্ট ইজ বোথ দ্য সাইড আমার কাছে মনে হয়। আমি কোনো সময় বলবো না যে ওনারা কি করেন না করেন না, মানে আমরাও যে খুব ভালোভাবে এটা করিনি, আমি নিজে ব্যক্তিগতভাবে যে কোনো সময় কোনো কিছু করিনি, এটা আমি বলতে পারবো না। আমারও অনেক হিটেড আর্গুমেন্ট হয়েছে, হয়তো বা সামটাইমস আননেসেসারি হিটেড আর্গুমেন্ট হয়েছে। সো ইট ইজ আ থিং দ্যাট এটা দুই সাইডেরই দোষ, বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই থিঙ্ক উই অল নিড টু রেসপেক্ট ইচ আদার। এখন একটা হাই টাইম হয়ে গেছে, উই অল নিড টু রেসপেক্ট ইচ আদার। ইন মাই ক্যারিয়ার আই হ্যাভ ডান আ লট অফ মিস্টেক্স, আমিও মেবি আই হ্যাভ মিসবিহেভড উইথ আম্পায়ার্স আ লট অফ টাইমস, বাট the older I go, the realization comes যে হ্যাঁ, এটা দুই সাইড থেকে হওয়া উচিত। আর আম্পায়াররাও যে কোনো মিস্টেক্স করেন না, বা they're human, they're bound to do mistakes, but মিস্টেক্সের লিস্ট অনেক বড় হয়ে যায় সামটাইমস। ওই মিস্টেক্সের কারণে জিতা হারার উপর ডিপেন্ড হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে আমরা দুইজনই আমরা অ্যাকচুয়ালি সবাই তো বাংলাদেশ ক্রিকেট, বাট আমরা যদি আমাদের জায়গা থেকে দুইজনই কাজ করি, আই থিঙ্ক এই জিনিসটা ক্রিকেটের জন্য বেটার হবে। ইফ উই স্টার্টিং বিহেভিং নাইসলি অর রেসপেক্টিং দ্য আম্পায়ার মোর, অ্যান্ড ইফ আম্পায়ার অলসো টেক দেয়ার আম্পায়ারিং লেভেল টু আ সার্টেন স্ট্যান্ডার্ড, এটা দুই দিক থেকে যদি আমরা মিলে কাজ করি, ইট উইল ইভেন্চুয়ালি হেল্প বাংলাদেশ ক্রিকেট। ওকে, তাহলে এখন অন্য একটা আলোচনা আপনার সাথে করতে হবে। আপনার সঙ্গে সারা জীবন ক্রিকেট নিয়ে আলোচনা করছি, এখন ক্রিকেট বোর্ড নিয়ে আলোচনা করতে হচ্ছে বাস্তবতার কারণে। বিজনেস নিয়েও একটু আলোচনা করতে হবে, নতুন ব্যবসা শুরু করেছেন সেটা একটু জানবো। রাজনীতি নিয়ে আলোচনাটা করতে হবে। রাজনীতিতে জয়েন করতেছেন? অ্যাবসলিউটলি নট। মানে আপনার মাধ্যমে আমি এটা একদম ক্লিয়ার করে দিতে চাই, আই উইল নেভার এভার জয়েন পলিটিক্স। ওকে, আমি একটা ছোট্ট একটা ইনসিডেন্ট বলি আপনাকে। রিসেন্টলি ছোট্ট একটা ইনসিডেন্ট বলি। আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন আগে, সো আমি একটা শপিং মলে ছিলাম, তো আমি ওয়াশরুম ইউজ করতে যাই। তো আপনি জানেন শপিং মলে তো বড় একটা ওয়াশরুম থাকে, তো ওখানে দুইজন বাঙালি ছিলেন। তো ওনারা যখন আমাকে দেখছেন, বাথরুমের মধ্যে আমাকে যতটুকু কমফোর্টেবল করার জন্য যা যা করার দরকার, ওনারা দেখে দৌড়াদৌড়ি শুরু করছেন যে ভাই 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 এটা করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, এটা করে দিচ্ছে। মানে স্পেশালি দেশের বাইরে জিনিসগুলো আমার কাছে দেখে খুব, মানে আমি এটা আমার সাথে জীবনে প্রথমবার হয়নি। আর আমার সাথে না, অন্য যে কোনো ক্রিকেটাররা যখন এরকম যায়, সবাইকে তারা এরকম ভালোবাসে। বাট আমি একটা জিনিস পরে চিন্তা করছিলাম যে ওই বাথরুমের মধ্যে সে ওই লোকটা চেষ্টা করতেছে যে আমাকে কেমনে কমফর্ট দিতে পারে। সে তার ক্যাপাসিটি হিসাবে সে সবকিছু করার চেষ্টা করতেছিল আমার জন্য ওখানে। তো যাই হোক, আমি যখন বাথরুম থেকে বের হইতো তখন সে আমাকে ডেকে বলে যে ভাইয়া, রাজনীতিতে আসি না। এই কথাটা সে আমাকে একটা জিনিস বলছে। তো আমার
এটা না যে তার এই কথা শুনে আমি আপনাকে আজকে বলছি যে আমি রাজনীতি করব না কোনো সময়। আমি রাজনীতি করার কোনো সময় আমার প্ল্যান ছিল না, আমি কোনো সময় আমার ইচ্ছাও নেই রাজনীতি করার। বাট আমি এই কারণে এই স্টোরিটা বললাম যে আমাদেরকে মানুষজন পছন্দ করে ক্রিকেটার হিসাবে, আমাদেরকে ভালোবেসে কিন্তু ক্রিকেটার হিসাবে। আর রাজনীতি করা যে খারাপ আমি এটা মনে করি না। না, আপনাকে যেটা উনি যে কথাটা বলেছেন এবং এটা আপনি মানে ইমোশনালি আপনাকে খুবই টাচ করেছে, বোঝাই যাচ্ছে। না, আমার কাছে মনে হয় যে মানে ওই লোকটা আমার খেলা পছন্দ করে, আর আমার খেলার জন্য সে আমাকে যত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব একটা বাথরুমের মতো জায়গায় সে সব করার চেষ্টা করছে। আর যাওয়ার সময় সে বলতে যাবে আপনি রাজনীতি করেন না। প্রবাবলি আমাদের অন্য দুই যে ক্রিকেটার, হ্যাঁ, আবারও বলি রাজনীতি করা কোনো খারাপ কোনো কিছু না। আমার কাছে মনে হয় রাজনীতি করে যদি আপনি এই দেশের বেটারমেন্ট কোনো কিছু করতে পারেন, ইটস আ গ্রেট থিং, বিকজ পলিটিক্স গিভস ইউ দ্যাট অপরচুনিটি টু চেঞ্জ দ্য কান্ট্রি ইন আ গুড ওয়ে। আপনি যদি ওটা করতে পারেন, ওয়েল এন্ড গুড। আপনি যদি একজন ক্রিকেটার হিসেবে রাজনীতি করেন, রাজনীতি করে স্পোর্টসকে বেটার করতে পারেন, ওয়াই নট। রাজনীতি কিন্তু আমি কিন্তু পলিটিক্সকে খারাপ চোখে দেখি না। দ্য রিজন আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। দ্যাট ইজ দ্য রিজন। এটা না যে পলিটিক্স আমি ঘৃণা করি, পলিটিশিয়ান আমার পছন্দ, নো নো নো, দেয়ার আর ফ্যান্টাস্টিক পিপল ইন পলিটিক্স। সব আপনি যদি including all parties, there are very good people, there are very good thinkers, huh? But I don't think I'm built for politics. That is the reason I don't want. না, I got your point. আমি বলছিলাম ওই লোকটা প্রবাবলি ওই সেন্স থেকে বলেছে যে আপনার যে দুই কলিগস মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, তারা পলিটিক্সে জয়েন করেছেন এবং এখন তারা খুব কমফোর্টেবল জায়গাটাতে নেই। প্রবাবলি ওটা ব্যাক অফ দ্য মাইন্ডে তার কাজ করেছে। আপনার কি এইটা আমার কাছে কাজ করে কিনা? আমার কাছে মনে হয় না যে ওই লোকটা আমাকে এই চিন্তা করে কোনো কিছু বলেছে। আই থিঙ্ক জাস্ট ও যে আমার পছন্দ করে, হি অলওয়েজ ওয়ান্টেড টু সি মি অ্যাজ আ ক্রিকেটার। দিস ওয়াজ দ্য ফিলিং দ্যাট আই গট। আমি এই ফিলিংটা যদি পাইতাম যে রিসেন্টলি যা হয়েছে, স্পেশালি আমাদের দুইজন কলিগের সাথে, তাহলে আমি আপনাকে বলতাম। বাট আই ডোন্ট থিঙ্ক ও ব্যক্তিটা যেভাবে করে আমাকে বলছে, আই থট ইটস জাস্ট থ্রু পিওর লাভ দ্যাট হি সেড টু নট গেট ইনটু পলিটিক্স। না, আচ্ছা, ওনার কথাটা তাহলে বাদ দিলাম, কিন্তু আপনি নিজেকে এটা ফিল করেন কিনা আপনার এই দুই কলিগসের মানে যে অবস্থাটা একটা আনকমফোর্টেবল অবস্থায় রয়েছে, এইটা কি আপনাকে পলিটিক্সে না আসার ব্যাপারে আরো বেশি করে করেছে? না না ভাই, আমি মানে ফ্রম দ্য বিগিনিং আই নিউ দ্যাট আই এম নট বিল্ট ফর ইট। বিএনপির একটা বিশাল জনসমাবেশে চিটাগাঙে আপনাকে তাহলে আমরা দেখেছি কেন? আমার স্টেটমেন্ট দেখেছেন, আমার স্পিচ দেখেছেন? প্রথম কথাই ফার্স্ট ওয়ার্ড আই ইউজড, এক্স্যাক্টলি প্রথম কথাই বলেছিলেন যে আমি আসলে এখানে আই এম নট আ পলিটিক্যাল পারসন। আচ্ছা, কেন দেখেছেন আমি আপনাকে বলি। আমি চিটাগংয়ে আমাকে যখন ওনারা ইনভাইট করেন, অ্যান্ড টু বি ফেয়ার অন দেম, দে অলসো ডিডন্ট ওয়ান্টেড মি টু স্পিক অ্যাবাউট এনিথিং অ্যাবাউট পলিটিক্স। ওনারা আমাকে ইনভাইটই করেছেন এভাবে করে যে এখানে ইয়তের একটা প্রোগ্রাম, আমরা চাই আপনি চিটাগাংয়ের ছেলে, আমরা চাই যে আপনি খেলা নিয়ে কিছু বলেন। চিটাগাংয়ের স্পোর্টসের অবস্থা ভালো না, আপনি খেলা নিয়ে কোনো কিছু বলেন। আমি বগুড়াও গিয়েছি স্পোর্টস করার জন্য। ওই স্পিচেও আমি একটা কথা বলছি যে স্পোর্টস প্রমোট করার জন্য ইফ আই ফিল দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, আই উইল অলওয়েজ ডু ইট। আমি তো ওই জায়গায় উঠে এ কথা বলার আমার কোনো দরকারই ছিল না যে আই এম নট আ পলিটিশিয়ান। আমি ফার্স্ট এই কথাটা বলছি যে আই ওয়ান্টেড টু মেক আ মার্ক দ্যাট আই এম হিয়ার টু অনলি স্পিক অ্যাবাউট স্পোর্টস। আর চিটাগংয়ের স্পোর্টস জেনুইনলি ভালো অবস্থায় নাই। আপনি যদি চিন্তা করেন, চিটাগং ইজ প্রবাবলি ডিভিশন ওয়াইজ ইজ দ্য বিগেস্ট ডিভিশন ইফ আই এম নট রং, হ্যাঁ। বাট চিটাগংয়ের স্পোর্টস স্পেশালি ক্রিকেট সবচেয়ে খারাপ অবস্থা, প্রবাবলি অল টাইম লো। এখন অল টাইম লো মানে আজকের থেকে না, এটা কিন্তু লাস্ট 15-20 বছর ধরেই। একটা সময় ছিল যেখানে 10 জন 11 জন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো। এখন দেখেন রাজশাহী যেভাবে গ্রো করছে, বা সিলেট যেভাবে গ্রো করছে, বা খুলনা যেভাবে গ্রো করছে, চিটাগং কিন্তু ইজ রানিং ব্যাকওয়ার্ডস। সো ওই জায়গায় আমি চিটাগংয়ের ছেলে হয়ে আমি ওই জায়গায় যদি এমন একটা মঞ্চ পাইলাম যেখানে খালি চিটাগং সিটির মানুষজন ছিল না, ওনার চিটাগংয়ের ডিভিশনের মানুষজন ছিল। আই ওয়াজ টকিং অ্যাবাউট হোয়াট 4-5-6 লাখ 5 লাখ মানুষ হবে ওই দিন। আমি ওটার সামনে, ওখানে তো ছোট বাচ্চারাও ছিল, বা আমার বয়সী লোকও ছিল, আমার চেয়ে 10 বছর ছোট ছেলেরাও ছিল। I wanted to give a very clear message about Chittagong sports and I did that. Regarding politics, আমি আপনাকে একদমই ক্লিয়ার করে দিয়েছি that I will never join politics. আপনি যখন ক্রিকেট খেলতেন
মানে ক্রিকেট তো আপনি আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেন, আপনি ইন্টারভিউর ওই আগের অংশটাতে সেটা বলেছেন, পারমিটিং ইউর হেলথ কন্ডিশন। তখন যেমন স্টেডিয়ামে যখন ঢুকতেন অনেক দর্শকরা তামিম তামিম বলছে, ধরেন 50 করলেন, ধরেন সেঞ্চুরি করলেন, একটা গুজবাম যে হতো। এই 5-6 লাখ মানুষ, আপনি ভিন্ন ইয়েতে গেছেন কিন্তু একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে গিয়েছেন, এই 5-6 লাখ মানুষকে যখন সামনে দেখেছেন তখন কি এরকম একটা গুজবাম হয়েছিল? আমাকে সেই জায়গাও সবাই তামিম তামিম করেই ওয়েলকাম করেছে। আর আই এম প্রিটি শিওর যখন যে 4-5 লাখ 6 লাখ মানুষ যাই ছিল, দে ওয়েলকাম মি অ্যাজ আ ক্রিকেটার তামিম ইকবাল, নট আ পলিটিশিয়ান তামিম ইকবাল। আই ফিল দ্যাট। বাট ওটা তো একটা পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম। হইতে পারে মানে আপনার কথা 10 জনের কথার মতোই, 10 জন আমাকে একই কথা বলছে, একই প্রশ্নই করেছে। আমার নিয়তটা কি ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ আই থিঙ্কিং বিফোর গোয়িং দেয়ার? আমি কি এটা জানতাম না যে আমি ওখানে গেলে একটা আলোচনা হবে? অবশ্যই হবে। আই ওয়েন্ট দেয়ার বিকজ আই ওয়ান্টেড টু স্পিক অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি টু চিটাগং পিপল। ঠিক আছে। আরেকটা জিনিস তবে সেটা তো হচ্ছে কি, এই পলিটিক্যাল পার্টি রিলেটেডই আমাদের কিছু স্পোর্টসের আরেকটা প্রোগ্রামও আপনি গিয়েছেন, সেটা ক্রিকেট বোর্ড নির্বাচন কেন্দ্রিক, সেটা হতে পারে ওটাকে পলিটিক্যাল পার্টিকে মোরাললেস, মানে বাংলাদেশের ওখানে অনেকেই ছিল যারা পলিটিক্সের সাথে জড়িতই না। না, কিন্তু ধরেন হচ্ছে কি এই বিএনপি অর্গানাইজার, ক্রিকেট অর্গানাইজারটাই এই জিনিসটার আসলে মুখ ছিল, ফেস ছিল, সেই কারণেই ওরকম একটা জায়গা তৈরি হয়েছিল যে ওই তামিম কি ওই দিকে আসলে যাচ্ছে কিনা। কিন্তু আপনি এখন খুব ক্লিয়ারলি এন্ড লাউডলি বলছেন যে পলিটিক্সে জয়েন করার কোনো চান্স নেই, এখনো নেই, ভবিষ্যতেও নেই। সাকিব আল হাসান এটা অবশ্য 2012-13 দিকে বলছিল, পরে আবার জয়েন করছিল। হ্যাঁ, বলতে পারেন। আমিও আপনাকে বললাম যে লাইফ আসলে কোন সময় কোন জায়গায় টার্ন করে, ইউ নেভার নো। বাট ইফ ইউ আস্ক মি নাও টুডে সিটিং হিয়ার, আই ডোন্ট থিঙ্ক আই এম বিল্ড ফর ইট। আমি আপনাকে বললাম যে আই ডোন্ট থিঙ্ক আমি পলিটিশিয়ান হিসাবে যেসব কোয়ালিটিস লাগে, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ দ্যাট কোয়ালিটিস। সো ডু ইউ ফিল দ্যাট ইউ আর বিল্ড ফর লাইক to be the cricket board president? Maybe if I think যদি ওরকম সিচুয়েশন আসে, why not? হইতে পারে। সেটা এখন না হয়, যদি পরে হয় হইতে পারে। এটার এই নির্বাচন না হয়, পরের নির্বাচন হয়, এটা 3 টার্ম পরেও হইতে পারে, 3 টার্ম পরেও হইতে পারে, আজ থেকে 10 বছর পরেও হইতে পারে, 20 বছর পরেও হইতে পারে, নাও হইতে পারে। বাট এটার জন্য কি মানে হাউ ডু ইউ ওয়ান্ট মি টু সি? একজন ক্রিকেট বোর্ডে রিপ্রেজেন্ট করতেছেন ওই হিসাবে, না একজন যে ক্রিকেট বোর্ডে এসে ইজ অ্যাটলিস্ট ট্রাইং বাংলাদেশ ক্রিকেটকে ভালো দিকে নিয়ে যেতে? দ্যাটস আ টু ভেরি ডিফারেন্ট থিং ভাই। যদি ক্রিকেট বোর্ডে খালি ঢুকারই থাকে, তার ওটার অন্য ওয়ে আছে ভাই। না, আপনি শুধু ক্রিকেট বোর্ডে ঢুকলে আপনার কি হবে? আপনার জীবনের কি আপনি ধরেন না এক্স্যাক্টলি আমার তো কিছু হবে না, হ্যাঁ, বাট ঢুকার ওয়ে হলে তাহলে আমার একটা কোরামের সাথে ভালো লাগুক খারাপ লাগুক হ্যাঁ 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 করে ঢুকতে হবে। আমি তো করতে রাজি না। I will rather take that I'm not in the cricket board in the next 50 years. I will happily take that. Okay. ঠিক আছে, but if I come or I will, মানে আমি আশা করব যে আমাদের সাথে যারা ক্রিকেট খেলেছেন ওরা যে কোনো কেউ যদি আসে, at least they come to change Bangladesh cricket for good. At least try and change Bangladesh cricket for good. জাস্ট নামের ওয়াস্তে এসে কোনো লাভ নেই ভাই। নামের ওয়াস্তে এসে আপনি নিজেও মানে না, তামিম ইকবালের নামের অভাবটা কি আছে যে ক্রিকেট বোর্ডে আসলে নতুন কি অ্যাড হবে? এক্স্যাক্টলি আমার কোনো কিছু অ্যাড হবে না, আমার উল্টা খারাপই হইতে পারে। ঠিক আছে, এছাড়া কোনো কিছু অ্যাড হবে না। তাহলে হচ্ছে গিয়ে আমি এই দুইটা বিষয় আমি ক্লিয়ার। আমি একটু আপনার বিজনেস নিয়ে আলোচনা করতে চাই। আপনার অফিসে বসেই আসলে ইন্টারভিউটা করছি, কি বিজনেসটা কি বুঝে শুরু করলেন এবং কি অবস্থা যাচ্ছে? আচ্ছা, জিনিসটা হলো এই সিএর যে আমাদের সোল ডিস্ট্রিবিউটরশিপ বাংলাদেশে, এটার সবচেয়ে বড় রিজন, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশে প্রবাবলি 90% অফ দ্য ক্রিকেটার্স কামস ফ্রম আ পুয়ার ফ্যামিলি। সো আপনি বিভিন্ন ক্রিকেটারের ইন্টারভিউ করেছেন, আপনি বিভিন্ন ক্রিকেটার থেকে শুনেছেন যে তারা একটা ব্যাট কিনতে যায় তাদের কত কষ্ট করা লাগছে, তার আব্বার কত কষ্ট করা লাগছে। টুডে ইজ নাথিং ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমাদের মার্কেটে ব্যাটের প্রাইসটা যদি আপনি দেখেন, মানে আনরিয়ালিস্টিক প্রাইসগুলা তৈরি হচ্ছে। অ্যান্ড এটার কারণে কি হচ্ছে যে ছেলেগুলা ভালো ব্যাট কিনতে পারছে না, আর যাদের একটা ভালো ব্যাট কেনার সামর্থ্য আছে ওরা ধরেন ওই বেস্ট কোয়ালিটি উডও পাচ্ছে না।
এই যে সিএ বাংলাদেশের ব্যবসা, আমি বিভিন্ন জায়গায় একটা কথা বলি, এই ব্যবসা দিয়ে আমি বিল্ডিং কিনতে পারবো না ভাই, না এই ব্যবসা দিয়ে আমি একটা বিএমডব্লিউ গাড়ি কিনতে পারবো। এটা হলো আমার একটা শখের ব্যবসা। আই লাভ ব্যাটস। হ্যাঁ, আমার ব্যাটের সাথে থাকতে ভালো লাগে, ব্যাট দেখতে ভালো লাগে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। অ্যান্ড আরেকটা যদি বড় রিজন হয়ে থাকে ইজ টু কন্ট্রোল দ্য প্রাইস। আমি আমাদের প্রথম শিপমেন্টে যখন আমরা তো ডাইরেক্টলি সেল করি না, আমরা হলো ডিস্ট্রিবিউট করি শপসদেরকে, শপসরা সেল করে। ওই শপসদেরকে আমরা যে প্রাইসে ব্যাটগুলো দিয়েছি বা যে কোয়ালিটি ব্যাটগুলো যে প্রাইসে দিয়েছি, আমার কাছে মনে হয় যে ইট ইজ মানে যতটুক একটা মানুষ প্রফিট করে তার ব্যবসা চালায় যাওয়ার মতো করে যতটুক প্রাইসে দেওয়া সম্ভব আমি তাই প্রাইসে দিয়েছি। আই থিঙ্ক ওই প্রাইসটাকে যদি ধরেন এখন একটা টপ কোয়ালিটি ব্যাট লেটছে 1,20,000-30,000 টাকা হয়ে যায়, ওটারে যদি 90,000, 95,000 বা 85,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারি, সো দ্যাটস অ্যান ইটসেলফ ইটস অ্যান অ্যাচিভমেন্ট। আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি ক্রিকেট ব্যাট ইন দিস ওয়ার্ল্ড যেটার দাম 1.5 লাখ টাকা হওয়া উচিত, কিন্তু বাংলাদেশ কিনে 1.5 লাখ টাকায় শুনছি। 1.5 লাখ টাকার ব্যাট পৃথিবীতে নাই, হওয়া উচিত না। আচ্ছা, থাকতে পারে, হওয়া উচিত না। কারণ আমি তো জানি, বিকজ আমার তো অ্যাটলিস্ট এটার ব্যাপারে আইডিয়া আছে। আপনার কেমন লাগছে বিজনেস করতে? বেশি দিন তো হয়নি। আই এম এনজয়িং ইট ভাই, সত্যি কথা। আমি যেটা বললাম যে আমার কাছে ওই ব্যাটের সাথেই তো দিস ইজ নাথিং ডিফারেন্ট ফর মি। সো এটা আমার সাথে আমি খুব এনজয় করতেছি। এটাকে আমি সত্যি কথা ব্যবসা হিসাবে দেখি না। দিস ইজ ওয়ান থিং দ্যাট আমি এখানে আসি, মাঝে মাঝে এসে গল্প করি, ব্যাটের সাথে দেখি, নতুন নতুন ব্যাট আসে। আমি রিসেন্টলি পাকিস্তানেও গিয়েছিলাম, জানেন যে আমার নামে একটা 150 পিস ব্যাট লঞ্চ করেছে। সো প্রত্যেকটা কাট আমি নিজে চুজ করছি। সো ওই পুরো প্রসেসটা আই লাভ ইট। সো বিকজ আমি সবসময় ব্যাট নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন। আমি আপনার ওই ভিডিওটাও দেখেছিলাম, বা ধরেন যতটা জানি আর কি, সিএর সঙ্গেও তো আপনার একটা খুব ভালো খাতির পুরো আপনার প্লেয়িং ক্যারিয়ার থেকে আছে। মানে আমি বলছিলাম যে সিএটাই বা চুজ করার পেছনে কারণটা যদি একটু বলতেন। দেখেন, সিএর সাথে আমি প্রায় অলমোস্ট 15 বছর ধরে খেলি। আর আমি, দিস ইজ নট জাস্ট বিকজ আই রিপ্রেজেন্ট সিএ, বাট আই বিলিভ দে মেক দ্য বেস্ট ব্যাটস ইন দ্য ওয়ার্ল্ড। এই রিজনে তো আমি 15 বছর ধরে সিএর সাথে ছিলাম। আমার কাছে আমি যখন আমার প্লেয়িং ক্যারিয়ারে আমি সিএর থেকে যে টাকা পাইতাম তার 3 গুণ টাকা আমি বেশি অফার পেয়েছি অনেকবার, অসংখ্যবার। কিন্তু আমি কোনোদিন সিএ ছাড়িনি। মানে রাইভাল কোম্পানি থেকে? হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানির থেকে, পাকিস্তানি কোম্পানির থেকে অনেকবার পেয়েছি। যা পাইতাম তার 3 গুণ টাকা বেশি অফার পেয়েছি, কিন্তু কোনোদিন আমি সিএ ছাড়ি নাই। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমাদের যারা কালিগ আছে, যা আমাদের ছোট ক্রিকেটার, এদেরকে বলি যে তুমি যতই ছোট হোক কোম্পানি বা যতই বড় হোক কোম্পানি, যে কোম্পানি তোমাকে ভ্যালিউ করবে ওই কোম্পানির সাথে থাকো। ও যত কম টাকা দেয়, যত বেশি টাকা দেয়। আই এম অলওয়েজ আ বিলিভার, আই শুড নট মেক মানি ফ্রম দ্য ব্যাট, দ্য ব্যাট উইল মেক মানি ফর মি। সো সিএ থেকে আমাকে আরেকজন $2,000 বেশি দিচ্ছে প্রতি খেলায়, দেখে আমি যে চলে যাব টাকার জন্য, তা না। কারণ সিএর সাথে 15 বছর থাকার কারণে ওরা এক্স্যাক্টলি জানে যে আমি কোন ব্যাট পছন্দ করি, কোন ওয়েট পছন্দ করি। আপনি দেখবেন বিভিন্ন ক্রিকেটারদের কন্ট্রাক্টে বছরে থাকে 10টা ব্যাট। আমি মাসে যদি 30টা ব্যাট চাই সিএর কাছে, ওরা মাসে 30টা ব্যাট পাঠাবে আমাকে। দিস ইজ দ্য রিলেশন দ্যাট আই হ্যাভ বিল্ড ওভার দ্য ইয়ার্স। সো অ্যান্ড আই জেনুইনলি বিলিভ দেয়ার ব্যাটস ইজ দ্য বেস্ট ব্যাটস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমি ওদের সাথে চাই। ক্রিকেটার কে কে আছেন আপনার সাথে সিএতে? হ্যাঁ, সিএতে এখন রিসেন্টলি মিরাজ জয়েন করেছে। মিরাজ নিয়ে আলাদা করে অবশ্যই তহিদ হৃদয় আছে, তানজিদ তামিম আছে, তাইজুল আছে। সো এরাই আছে, আরো 4-5 জন আমাদের সিএ ব্যাট ইউজ করে আর কি। মেহেদী হাসান মিরাজের তো তার শেখ মেহেদী আছে। মেহেদী হাসান মিরাজের তো লোকাল তার নিজস্ব কোম্পানি রয়েছে, সেইখান থেকে তাকে সিএতে নিয়ে আসা বিজনেসম্যান হিসেবে এটা তো আপনার জন্য একটা মানে মাস্টার স্ট্রোক মনে হচ্ছে, নয় কি? হ্যাঁ, আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন, ইয়েস। হ্যাঁ, বাট যেহেতু এটা নিয়ে বেশি কিছু বললে ওর জন্য ভালো হবে না আমার কাছে মনে হয়, তো এটা নিয়ে আর আমি বেশি কিছু বললাম না। বাট ফর মি ইট ওয়াজ আ ব্লেসিং। ওকে। আর এমনি যে আপনি যে বিজনেসটা করছেন, এটা তো হচ্ছে কি ক্রিকেটাররা তারা তো ওর মধ্যে আছে, এমনি আপনার সঙ্গে আর কারা কারা আছে, কাদের সাথে নিয়ে আপনি এই বিজনেসটা রান করছেন? দেখেন, আমার যে নাবিল প্রান্তিক, যে আন্ডার-19 ক্রিকেটার, হ্যাঁ, সো ও পুরো অপারেশন দেখে। ওই বেসিক্যালি ইজ দ্য মেইন গাই অফ দিস। ও সব কিছু দেখে। ওর আনফর্চুনেটলি হেলথ ইস্যুর কারণে ক্রিকেটটা ছেড়ে দিতে হয়েছিল। সো
আমি যখন ডিসাইড করছি যখন আমি এটা করব তখন আই ওয়াজ অলওয়েজ লুকিং ফর আ ক্রিকেটার, বিকজ একটা ব্যাট চিনতে হলে একটা ক্রিকেটারের কিন্তু একটা বেসিক আইডিয়া থাকে যে কোন ব্যাটটা ভালো কোন ব্যাটটা ভালো না। আমি একজন শিক্ষিত একজন মানুষকে ধরে যদি নিয়ে আসি তার এটা বুঝাইতে তার 1 বছর সময় লেগে যাবে যে কোনটা ভালো খারাপ। সো নাবিল এগেন an educated guy, brilliant student, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। সো হি লুকস আফটার দ্য হোল থিং। ও তো তাহলে মানে ক্রিকেট ছেড়ে দিয়েছে, আমি যতটা জানতাম ও একটু ফ্রাস্ট্রেটেড ছিল, হেলথ ইস্যু ছিল, হেলথ ইস্যু না সেটা তো মানে তারপরও ক্রিকেটটা নিয়ে তো অনেক স্বপ্ন তাকে সেইখান থেকে ছেড়ে দিতে হয়েছে। সো এখন যখন এটার সঙ্গে রয়েছে ভেরি এক্সাইটেড, খুবই ভেরি এক্সাইটেড, ইউ শুড টক টু হিম ওয়ান্স। ওকে, শিওর, অবশ্যই, কেন নয়। আমরা তো আপনার মোটামুটি সবগুলো জায়গায় যে জিনিসগুলো আজকে আপনার সঙ্গে কভার করতে এসেছিলাম আজকে, এবং মানে ওই সব কিছু মিলিয়ে আপনার নিজস্ব একটা হেলথ ইস্যু, ক্রিকেট বোর্ডের ইস্যু এবং পলিটিক্যাল ইস্যু, ছোট্ট করে একটু আপনার বিজনেসটাও আর কি আমরা টাচ করলাম। সব জিনিসগুলো আমরা মোটামুটি জানতে পেরেছি আপনার কাছ থেকে ক্লিয়ারলি। ফাইনালি যদি আমি আসলে একটু শেষ করি, র্যাপ আপ করি পুরো জিনিসটার মধ্যে দিয়ে, যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে মাস 2 বা একটু বেশি সময়ের আগে আপনার যে সেই সিরিয়াস হার্ট অ্যাটাকটা যে হলো, এরপরে আপনি যেইভাবে আবার লাইফে ফিরলেন এবং আপনি বরাবরই খুবই ইতিবাচক মানুষ, এবং এখন আর আপনাকে আরও অনেক বেশি পজিটিভ লাগে। অনেক কিছুর দিকে আপনি এমনিতেই আপনার ইন্টারেস্ট ছিল, এখনও আপনার অনেক দিকে ইন্টারেস্ট ছিল, নতুন বিজনেসও শুরু করেছেন। সো সব কিছু মিলিয়ে আপনার এটা আমি বলবো যে সর্ট অফ সেকেন্ড লাইফটা আপনি আসলে কতটা এনজয় করছেন, এবং প্লেয়িং ক্যারিয়ারটা, ক্রিকেটটা যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন, আপনার লাইফের সামনে গোয়িং ফরওয়ার্ড আপনার আসলে প্ল্যানটা কি, সেটা যদি আমাদেরকে দেখেন। আমার কাছে মনে হয় আই নিড টু ফাইন্ড আদার থিংস যেটা নিয়ে আমার বাকি জীবনটা চলবে। Probably business is one of them. I will always look for opportunities যেখানে আমি কি বিজনেস করতে পারি। This is a starting, but I don't count this as a business. This is a passion. So অবশ্যই আমার the first 35 years, 36 years have been brilliant. Let's see however long I am going to live. ওটা কেমন যায়, ওটার জন্য I'll always look for opportunities যেখানে কোন জায়গায় ভালো ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কি ব্যবসা করা যেতে পারে in a right possible way. সো এগুলো অবশ্যই দেখবো। ইফ দের ইজ অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক ফর বাংলাদেশ ক্রিকেট, দিস ইজ আনাদার থিং, বাট দেন এগেন ওটার জন্য আমার কিছু অবজারভেশন আছে। সবাই আমার সাথে একমত হবেন না, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আমার কাছে মনে হয় যদি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড টেক বাংলাদেশ ক্রিকেট, or at least try and take Bangladesh cricket to the level that we all dream of, then there shouldn't be any sacrifices. আর লাস্টলি আমি সত্যি কথা বলতে আমি আমার একটা ফেসবুক পোস্টে সবাইকে ধন্যবাদ জানাইছিলাম, বাট আজকে আপনার মাধ্যমে জানালাম যে আসলে আমি যখন অসুস্থ ছিলাম আপনারা প্রত্যেকজন দেশবাসী যেভাবে করে আমার জন্য দোয়া করেছেন বা আমার ফ্যামিলিকেও সময় সাপোর্ট করেছেন, দিস ইজ সামথিং দ্যাট আমি মরার আগ পর্যন্ত মনে রাখবো। আই মাইট ফরগেট আমি কত রান করছি বা কত সেঞ্চুরি করছি, কি করছি না করছি খেলায়, ওগুলো আমি সবই ভুলে যেতে পারি, বাট এই 2টা দিনে যেভাবে সবাই আপনারা রিয়্যাক্ট করেছেন বা দোয়া দিয়েছেন আমাকে, দিস উইল অলওয়েজ বি উইথ মাই হার্ট। সো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর এটাও বলবো আমার জন্য দোয়া করতে থাকেন যে আমি সুস্থ থাকি আর ভালো থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার বিজনেস ভালো হোক, আপনি ক্রিকেট বোর্ডে আসলেও যেন আমাদের ক্রিকেট একটা ডিফারেন্সটা আপনি মেক করতে পারেন, সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।